আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না সহ ৪৯ জন। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন নিয়ে ইসির সিদ্ধান্ত চেম্বার আদালতে বহাল। ফেনীতে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন চুয়াডাঙ্গার ১৮,০০০ ভোটার। এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো, আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে। প্রবাসী যারা আছে তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রাখে এরকম যোগ্য সৎ নিষ্ঠাবান নেতা আমরা আশা করি। খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু। একের পর এক হত্যাকাণ্ডে নগরীতে আতঙ্ক। ১.৫ বছরের শতাধিক খুন, মাদক আধিপত্য আর প্রতিহিংসার জের, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ৩ দিন আসে, আজকে ৪ দিনের মতো আজকে পেল। যারা চেয়ারম্যানের যারা দল করে তারা এইসব কম্বল টম্বল পায়, কিন্তু আমরা পাইনি। গরিবের জন্য যেগুলো আসে গরিবের মূলত গরিবের কাছে সেগুলো পৌঁছায় না। আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীতে এবার আমনের ফলন মিলেছে ভালো। ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি। এখন পর্যন্ত ৬০ জনের শুনানি হয়েছে। তাদের মধ্যে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৪৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৬ জনের আবেদন বাতিল এবং ৫ জনের আপিল স্থগিত। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার সকাল থেকে জাতীয় পার্টির ২টি আপিল গৃহীত হয়েছে, আরও ৪টি শুনানি হবে। এর আগে শুনানির প্রথম দিনে ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। প্রার্থিতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য ৬৪৫ জন আপিল করেন নির্বাচন কমিশনে, যার উপর আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচন এর আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবকটাসি করা হয়েছে, এটা ইলওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত। আসলে 1%-এর এই ব্যারিয়ারের কারণে কাউকে আটকে রাখা উচিত না। আমার কাগজপত্র পর্যালোচনা করে আমাকে আমার আপিলটি মঞ্জুর করেছে। আমার ক্রমিক নম্বরটা লিখতে ভুল হয়েছিল। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন। আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী লাভলি বিথি। আমরা একটু বিথির কাছে জানতে চাই, বিথি, দ্বিতীয় দিনে এখন পর্যন্ত মোট কতগুলো আপিল নিষ্পত্তি হয়েছে আর কতজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, জানতে পারলে জানাবেন আমাদের। নাবিলা, যেহেতু ৫টা বেজে গেছে, তার মানে আজকের মতো আপিল শুনানি শেষ হয়ে গেছে। প্রতিদিন ৭০ জন করে আপিল গ্রহণ করা হয় এবং তার উপর শুনানি করা হয়। এখন পর্যন্ত ৭০ জনের শেষ হয়ে গেছে এবং ৫৭ জনের আপিল মঞ্জুর হয়েছে, ৭ জনের বাতিল হয়েছে এবং ৬ জনের মুলতবি রাখা হয়েছে। আগামী ১৬ তারিখ তাদেরকে এক একজনকে বিভিন্ন সময় দেওয়া হয়েছে, যে সময়গুলোতে সেই মুলতবি যেগুলো আছে সেগুলো সমাধান করবে শুনে। সাধারণত ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এই আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% যেই হিসেবটা আছে, 1% ভোটারের সমর্থন লাগবে, স্বাক্ষর লাগবে, এই বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে। এবং যেগুলো মঞ্জুর হয়েছে তার বেশিরভাগই কেউ হয়তো স্বাক্ষরকারী স্বাক্ষর করেনি, কেউ হয়তো হলফনামা অঙ্গীকার নামায় স্বাক্ষর করেননি। সেই ছোটোখাটো বিষয়গুলোতে হচ্ছে এই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা হয়েছে। এবং ঋণ খেলাপির ক্ষেত্রে যাদের ঋণ খেলাপি আছে, সেটা যত টাকাই হোক না কেন, ১০,০০০, ২০,০০০ অথবা ৩০,০০০, তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং তাদের আপিলটি গ্রহণ করা হয়নি।
এছাড়া দ্বৈত নাগরিকত্বের কয়েকটি বিষয় দেখলাম আমরা কয়েকজনের ক্ষেত্রে, সেই দ্বৈত নাগরিকত্ব যারা আছে সমাধান করা হয়নি, অথবা কেউ হয়তো আপিল করেছে, আবেদন করেছে সেই দেশে, কিন্তু সেই দেশ থেকে এখনো কনফার্মেশন আসেনি বা এখনো পর্যন্ত কোনো ধরনের কাগজপত্র আসেনি, যার কারণে হচ্ছে যে তাদেরগুলো মুলতবি রাখা হয়েছে। আগামীকাল সকাল 10টা থেকে আবার শুরু হবে এবং 18 তারিখ পর্যন্ত এই আপিল শুনানি চলবে। যারা এখনো মুলতবি আছে বা বাতিল হয়েছে তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু এটাও ঠিক নির্বাচন কমিশন শুরু থেকেই বলে এসেছে যে এবার ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো নির্বাচন কমিশন বিবেচনা করবে, ছোটখাটো ভুল ত্রুটির জন্য বাতিল করবে না। কিন্তু বড়সড় যে বিষয়গুলো আছে ঋণ খেলাপ এবং দ্বৈত নাগরিকত্ব, সেগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন বেশি কঠোর, এবং যাদেরকে বাতিল করা হয়েছে দুই পক্ষের আবেদনই শোনা হয়েছে। রিটার্নিং অফিসার কি কারণে বাতিল করলেন তার বক্তব্য শোনা হয়েছে, আপিল যিনি করেছেন তার বক্তব্য শোনা হয়েছে, এবং এমনও কিন্তু আছে যে হয়তো রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধতা দিয়েছে, কিন্তু সেই বৈধতার বিরুদ্ধে হয়তো কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা অপরপক্ষের কোনো ব্যক্তি হয়তো আপিল করেছেন। তবে উভয় পক্ষের বক্তব্য শুনুন এবং নির্বাচন কমিশন দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেই আইন অনুযায়ী সেই সিদ্ধান্তগুলো জানিয়েছে। নাবিলা। বিথি, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা 1 আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লা 2 আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকলো। এর আগে গত 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে কুমিল্লা 2 আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। চেম্বার জজ আজকে আদেশ দিয়েছেন, ওইটাকে স্টে করা হলো এবং স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে। এবারে নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, এবারে নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন, এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এমন মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারের বড় শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, তার ভালোবাসা নিয়ে জনগণের কাছে এসেছেন, প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইবেন জনগণ যাতে তাকে সহযোগিতা করেন। তার মনে হয় চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন, ইনশাআল্লাহ। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে এই যে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। আমরা ভালোবাসা দিয়ে আপনার কাছে এসব প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব যে আপনি আমাদের কিছু সহায়তা করেন। আমার মনে হয় যে চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে, রাস্তার মাটি খাওয়ার থেকে, ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুলেট কেড়ে নেয় 11টি তরতাজা প্রাণ। 17 মাস পেরোলেও সেসব অস্ত্র ধরাছোঁয়ার বাইরে। পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের 7টি অস্ত্র। রাজনৈতিক নেতারা বলছেন, দ্রুত উদ্ধার করা না গেলে আসন্ন নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র। 2024 ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময়। আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নেয় 11টি প্রাণ। 5 আগস্ট 2024 স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা, লুট করে নিয়ে যায় 33টি অস্ত্র। এরপর একে একে পেরিয়েছে 17 মাস। আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্র বাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। থানা থেকে লুট হওয়া 5টি পিস্তল ও 2টি শটগান এখনও বেহাত। রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন, আগামী জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ভোটের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
বড় বড় সেনাবাহিনী ব্রিগেডগুলোতে যেগুলো থাকে ওই জাতীয় হ্যান্ড ক্যারি অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, এখানে হয়েছে। তো এটা ন্যূনতম কোনো অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত হয় না। তো এগুলো তো একটা অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত মাঠে আছে ততক্ষণ পর্যন্ত একটা থ্রেট থেকে যায় নির্বাচনের জন্য, জনজীবনের জন্য, সন্ত্রাস নৈরাজ্যের জন্য। এই অস্ত্রগুলো তো আজকে 1 বছর হয়ে গেছে, আমরা কোনো অস্ত্র উদ্ধারিত এখনো দেখি নাই। এই অস্ত্র কারো না কারো হাতে তো আছে, এবং আগামী জাতীয় নির্বাচনে বা আগামী যে কোনো স্থানীয় নির্বাচনে এই অস্ত্রগুলো যে ব্যবহার হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনে একটা আমেজ তৈরি হয়েছে, এই নির্বাচনের জন্য বড় একটা এফেক্ট হবে, কারণ এই অস্ত্রগুলো বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের কাছে এখন পর্যন্ত আছে বলে আমরা শুনতে পাচ্ছি। কেন এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি, এই প্রশ্ন জুলাই আন্দোলনে শহীদ শাহী ও সবুজের বাবার। হতাশা ব্যক্ত করেছেন জুলাই যোদ্ধারাও। 1 বছর হয়ে গেছে, এখনো ওই অস্ত্রগুলো কেন উদ্ধার হইল না? বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসন কি করতেছে? আমরা আজ হাহাকার, আমরা কাঁদতেছি। তো আমাদের কান্নার পরে তো আবার এই অস্ত্রগুলো যদি প্রশাসন না উদ্ধার করে তো আবার কিছুদিন পরে এই অস্ত্র তো অন্যদের ক্ষেত্রে ব্যবহার করব। এই অস্ত্রগুলো যদি উদ্ধার হয় তাহলে আমরা নিরাপত্তা বোধ করব, আমাদের সাধারণ যে মানুষগুলো আছে, সাধারণ জনগণ, তারা নিরাপত্তা বোধ করবে। অবৈধ অস্ত্রের পাশাপাশি জুলাই আন্দোলনে ব্যবহার হয়েছে বেশ কিছু লাইসেন্সকৃত অস্ত্র, সেগুলোর মধ্যে 95টি বিভিন্ন থানায় জমাও হয়েছে। পুলিশ বলছে নির্বাচনে অস্ত্রের ব্যবহার রোধে সেদিকে নজর রয়েছে তাদের। ইতোমধ্যে 95টি আমরা জমা পেয়েছি, এবং যে 6টি জমা হয়নি সেই 6টি অস্ত্রের লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এগুলোর বাইরেও যদি অবৈধ অস্ত্র থেকে থাকে সেই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা সচেষ্ট আছি। নির্বাচনে এই অস্ত্রগুলো যাতে কোনো ক্রমেই ব্যবহার না হয় সে বিষয়ে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে, এবং আমরা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য সংস্থার সাথে মিলেমিশে কাজ করছি। পুলিশের তথ্য মতে আন্দোলনে অস্ত্রধারীর সংখ্যা ছিল 25, যদিও উত্তাল সে সময়ের প্রত্যক্ষদর্শীরা বলছেন এই সংখ্যা শতাধিক। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। বিদেশের মাটিতে থেকেও এবার ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। করবেন প্রার্থী বাছাই, দিবেন গণভোটের রায়। এজন্য নিবন্ধন সম্পন্ন করেছেন চুয়াডাঙ্গার প্রায় 18,000 ভোটার। এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নিজ এলাকার বাইরে থাকা এসব মানুষজন। প্রথমবার এমন সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনেও করছেন হিসাব নিকাশ। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোট কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটের ভোটও হবে 100% স্বচ্ছ। দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের, তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব। এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় 18,000 চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা। হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। দেশের সার্বিক উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন রেমিটেন্স যোদ্ধারা। আজ 32 বছর এই প্রবাস জীবনে কখনো এই ধরনের সুযোগ পাইনি, তবে এবার এই সুযোগ যে ব্যক্তি আমাদের করতেছে তার জন্য দোয়া করে এবং অনুভূতি অত্যন্ত ভালো লাগছে। প্রবাসী যারা আছে তাদের জন্য, তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রাখে এরকম যোগ্য, সৎ, নিষ্ঠাবান নেতা আমরা আশা করি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো বাস্তবায়ন করার জন্য একজন নিরপেক্ষ, সৎ, যোগ্য প্রার্থী আমরা নির্বাচন করব। তবে এ প্রক্রিয়ায় ভোটারদের উৎসাহিত করার দায়বদ্ধতা শুধু সরকারের নয়, বরং প্রার্থীদেরও। এবারের নির্বাচনের পোস্টাল পদ্ধতি যতটুকু গ্রহণযোগ্য হবে তার প্রভাব পড়বে পরবর্তী নির্বাচনগুলোতে। প্রবাসী যারা আছে তারা আসলে এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার না তারা কিভাবে ভোট দিবে। অন্যান্য উন্নত বা উন্নয়নশীল দেশেও কিন্তু পোস্টাল ব্যালটের একটা প্রচলন দেখা যায়। এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো, আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে। নতুন যেহেতু আসছে, আর সেই হিসাবে কিছুটা কম বেশি এলেও হতেও পারে, ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে, তবে আমি আশা রাখি যে 100% নিশ্চিত থাকবে, গোপনীয়তাও থাকবে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন এ ব্যবস্থায় প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে। নিরাপত্তা ও স্বচ্ছতার দিক থেকে প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রতীক বরাদ্দের পর থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত যত পোস্টাল ব্যালট আসলো সেই সবগুলো বাক্সকে সামনে আনা হবে, এবং সকল প্রার্থীর এজেন্ট
গণমাধ্যম কর্মী এবং সকল দপ্তরের উপস্থিতি, প্রার্থীদের প্রতিনিধি, ইচ্ছা করলে প্রার্থীরাও থাকতে পারবেন, তাদের উপস্থিতি তখন সেগুলো সাধারণ কেন্দ্রের মতো ভোট গণনা হবে। তবে সীমাবদ্ধতাও কম নয়। ঠিক সময়ে ব্যালট পৌঁছানো, ডাক বিভাগের নির্ভরযোগ্যতা এবং ভোটের গোপনীয়তা, এই সবকটি বিষয় বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনের নির্ধারক হবে তরুণরা। শিক্ষা, স্বাস্থ্য, নারী নিরাপত্তা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনকে গুরুত্ব দিতে তরুণদের মতামত আলাদা ব্যবধান তৈরি করবে। তরুণদের প্রত্যাশা, নির্বাচিত সরকার গড়বে ক্ষমতার নয়, জনতার বাংলাদেশ। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন নিয়ে তরুণের ভাবনা জানতে চেয়েছেন সহকর্মী আহমেদ রেজা, ছবি তুলেছেন লুৎফর রহমান। 2024-এ দেশের ইতিহাসে অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। প্রবল পরাক্রমশালী শাসকের পতন হয় তরুণদের যুথবদ্ধ আন্দোলনে। এরপর থেকেই দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের তরুণরা। পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আলোচনার মূলে বিপুল সংখ্যক তরুণ ভোটার। প্রায় ১৩ কোটি মোট ভোটারের মধ্যে ৩০ থেকে ৩৫% তরুণ। ফলে মোট ভোটারের ১/৩ তরুণ ভোটারই হতে যাচ্ছেন চলমান রাজনীতি আর নির্বাচনের বড় প্রভাবক। নির্বাচনটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে আর রেজাল্টটা অনেক বেশি ফ্রুটফুল হবে, যেটার জন্য আমি এই নির্বাচনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং একই সাথে 24-এর যে চেতনা রয়েছে তাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবে। নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে, আমরা মনে করি তরুণরা তাদেরকেই বেছে নেবে। নির্বাচনী যে একনায়কতন্ত্র, সেই একনায়কতন্ত্রের জন্য বাংলাদেশে আর কায়েম না হতে পারে। ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলেও আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস। কমিশন ও সরকার বলছে আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলে সেই আয়োজন ঘিরে তরুণদের ভাবনা, মূল্যায়ন, মতামত জানতে চায় যমুনা টেলিভিশন। পাওয়ার এবং দায়িত্ব এই দুটাকে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই সামনের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের এই জেনজি প্রজন্মের মূল টার্গেট। যে মারধর, কাটকাট, পাওয়ার পলিটিক্স এই জিনিসগুলো ছিল, সো অভ্যুত্থান পরবর্তী আমরা আসলে সেই কালচার দেখতে চাই না। আমার একটা ভোট কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নীতি নির্ধারণের জায়গায় প্রভাব ফেলতে পারে। সবাই একত্রিত হয়ে দেশ গঠন করাটাই হচ্ছে যে খুব সুন্দর একটা বিষয়। নিরাপদ ব্যবস্থা করতে হবে যাতে হচ্ছে নারীরা এসে ভোট দিতে পারে। প্রথমবারের মতো ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে চায় তরুণরা। তাদের প্রত্যাশা, নির্বাচিত সরকার মূল্যায়ন করবে জনগণের মতামতকে। শুধুমাত্র প্রতিশ্রুতি না, এটা হচ্ছে বাস্তবায়ন করে দেখাবে, বিশেষ করে নারী সেফটিটা। সুষ্ঠু নির্বাচন যেন হয়, পক্ষপাতিত্বমূলক নির্বাচন যেন না হয়। অন্য কোনো দেশের দাবিদারি করবে না। প্রতিরক্ষা খাত আছে, সেক্ষেত্রেও তাদেরকে উন্নয়ন করতে হবে। ক্ষমতার যাতে অপব্যবহার না হয়। সময় মতো আমাদের সেমিস্টার শেষ করতে, অনার্স কমপ্লিট করতে, মাস্টার্স কমপ্লিট করে আমরা ক্যারিয়ারে যেতে চাই। প্রতিহিংসামূলক রাজনীতি না হোক। বিশ্লেষকরাও বলছেন তরুণরাই হবেন এবারের নির্বাচনে জয় পরাজয়ের নির্ধারক। এই 1/3 ভোটের ক্ষেত্রে বাকি 2/3 মতো করে রেশিওতে ভাগ হবে না। এদেরকে যারা অ্যাট্রাক্ট করতে পারবেন, বিশেষ করে তাদের কর্মসংস্থানের প্রশ্ন আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন আছে, এই স্প্লিটের উপরে ডিপেন্ড করবে এবং অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ডিসাইডিং ফ্যাক্টর হবে। বিপুল সংখ্যক তরুণই বাংলাদেশের ভবিষ্যৎ জনশক্তি। তাই নির্বাচনে যেমন এই তারুণ্যের ভোট গুরুত্ব পাবে, ঠিক তেমনি তাদের ভাবনায় রেখে নির্বাচনের আগেই রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পরিকল্পনার দিকেও মুখিয়ে এই তরুণরা। শিক্ষা, স্বাস্থ্য, নারীর নিরাপত্তা, অংশগ্রহণমূলক নির্বাচন আর যা কিছু দেশের জন্য ভালো, তার জন্যই তারুণ্যের প্রথম ভোট। বিশেষত এবারের নির্বাচনে তরুণদের অংশ যেদিকে বেশি ভোট দেবে, তারাই নিতে যাচ্ছেন বাংলাদেশের নেতৃত্ব। ফলে সেই নেতৃত্ব গ্রহণ এবং দেশের ভালোর জন্য তরুণরা এবারের নির্বাচনে তাদের ভোটকে করতে চান অর্থবহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। খুলনার রূপসায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 1টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় ঘটনা ঘটে। নিহত বিকুলের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকায়। পুলিশের দাবি, বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় বিকুল ও তার বন্ধুরা পিকনিক করার জন্য গিয়েছিল। রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে
দুর্বৃত্তরা পালিয়ে যায়, পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকলকে মৃত ঘোষণা করেন। এদিকে একের পর এক হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। গত 1.5 বছরে খুলনা জেলা ও মহানগর মিলিয়ে খুনের ঘটনা ঘটেছে 1.5 শতাধিক। মানে মারার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিছে, সাথে সাথে লোকজন দেখতেছে আমি কাজ করতেছি, সেই আমার স্যার অফিসার ডাইকে এনে বলছে কি তুমি চলে যাও। এর মধ্যে মেয়েটা ফোন দিছে, আম্মু আর এসে বেডে আসো। এই আগের মঙ্গলবার দেখা হয়েছিল, কথা ওই দিন করাই হয়েছে, আগের মঙ্গলবার দিন কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। প্রায় 12টা 1টার দিকে আসছে, 12:30 1টা, 12:30 1টা মধ্যে পিকনিক করতে গেছে তারা, এখন শুনছি আর কি। হচ্ছে একাধিক হত্যা মামলা সহ অস্ত্র মামলা আসামি। জামালপুরে 10ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ হাসানকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিচার দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে জামালপুর টাঙ্গাইল সড়কের নারিকেলি বাজার এলাকায় প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে তারা, পরে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দেয়। এলাকাবাসী জানায়, গত বুধবার মুড়ি মাখার আয়োজনে কথা কাটাকাটির জেরে জিহাদকে ছুরিকাঘাতে হত্যার পর মুন্না সহ সহযোগীরা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থানায় 3 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে ভুক্তভোগীর পরিবার। তবে 4 দিন অতিবাহিত হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ করেন তারা। এদিকে পটুয়াখালীতে ছাত্রদল কর্মী খন্দকার নাহিদ হত্যায় জড়িত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শহরের কলাতলা এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা নাহিদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানায়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় আগুনে পুড়ে গেছে 6টি বসতঘর। ভোর 5:45টার দিকে উপজেলার কাইসমালদা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ স্থানীয় আলী হোসেনের রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তেই আশপাশের বসতঘরেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে টঙ্গিবাড়ি ও সিরাজদি খান ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যে পুড়ে যায় 6টি বসতঘর এবং আসবাবপত্র। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। নির্মাণ শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়। সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে। যৌথ বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে। পৌষের শেষ ভাগে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। সকালে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকা সবখানেই কনকনে ঠান্ডায় ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে ভোগান্তিতে দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, বেশিরভাগই শিশু ও বয়স্ক। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। এক সপ্তাহ থেকে প্রচুর ঠান্ডা, আর বাইরে হওয়া যায় না। ঠান্ডার মধ্যে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। এই ঠান্ডার কারণে আবার অভাবও আসতেছে কাজকাম করা না যাওয়াতে। শীত মৌসুমে ছিন্নমূল হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র কম্বল দেয় সরকার। এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগ মাঠ পর্যায়ে কতটা সফল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাতক্ষীরার হতদরিদ্র মানুষ। অভিযোগ, যাদের জন্য সরকারি উদ্যোগ তারাই বঞ্চিত। ছলছল চোখে অপলক দৃষ্টিতে অপেক্ষা ফাইজা বেগমের। শীতে রাত কেটেছে নির্ঘুম, ক্লান্ত শরীর, চোখ বন্ধ করে প্রশান্তি খুঁজছেন আরেক বৃদ্ধ ফাইমা। বয়সে ভারাক্রান্ত শরীরে লাঠিভর দিয়ে চলা ফুলঝুরি বেগম। সাতক্ষীরা সদর ইউনো কার্যালয়ে এসব হতদরিদ্রদের অপেক্ষা একটি কম্বলের জন্য। কম্বলের জন্য মোটা আইসি ডিসি সাহেবের ওখানে গেলে আমাদের সাথে ভালো ব্যবহার করে না, আবার এখানেও আছে তাও আমাদের সাথে ভালো ব্যবহার করে না। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার এবার কম্বল দিতে ব্যস্ততা।
কয়েকদিন অপেক্ষায় থাকা মানুষগুলো পেলেন কম্বল। খুশিতে চোখে অশ্রু ফুলঝুরি বেগমের। 3 দিন আসি, আজকে 4 দিনের মতো আজকে পেলো। সব বিধি ছিল, আল্লাহর রিজিকি মাফাইল, আলহামদুলিল্লাহ। এতিমখানা ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন মাধ্যমে বিতরণ হয়েছে 2250টি কম্বল। বিতরণে সতর্কতা অবলম্বন করা হয়েছে, করা হবে যাচাই, বলছেন নির্বাহী কর্মকর্তা। এনআইডিটা ভেরিফাই করে নিই এবং তার তথ্যগুলো আমরা ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার এবং তাদের সাথে যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ অ্যাকচুয়ালি গরিব লোকটা যেন পায়। বাস্তবতা দেখতে চাই আমরা। সরকারি শিশু পরিবার 39 এতিমের আবাসস্থল, সরকারি কম্বল এবার পৌঁছায়নি এখানে। ডিসি স্যার মহোদয়ের ওখান থেকে, ইউনুস স্যার মহোদয় ওখান থেকে শীতবস্ত্র এই প্রতিষ্ঠানে দিয়ে থাকেন এবং আরও অনেক সংস্থা তারা দেন, কিন্তু এবছর আমরা এখনও পাই নাই কোথাও, বাইরে কোথাও থেকে। জেলা প্রশাসন বলছে 7টি উপজেলায় 15,000 কম্বল বিতরণ শেষ হয়েছে। নতুন বরাদ্দ এসেছে 3,000 কম্বল, 35 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, সরকারের যাদের জন্য এই উদ্যোগ কতটা সুফল পাচ্ছেন তারা। শহর থেকে উপকূল হতদরিদ্র পরিবারগুলোর খবর নেওয়া যাক। সবার অভিযোগ, সরকার যাদের জন্য দেয় তারাই পায় না সহযোগিতা। যারা চেয়ারম্যানের যারা দল করে তারা এইসব কম্বল টম্বল পায়, কিন্তু আমরা পাইনি কিছু। আমাদের পর্যন্ত আসে না, সে দালাল পর্যন্ত খাইয়ে দেয়। গরিবের জন্য যেগুলো আসে, গরিবের মূলত গরিবের কাছে সেগুলো পৌঁছায় না। খালের পাড়ে নদীর ধারে দুস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান। এখন পর্যন্ত পাওয়া বরাদ্দ সঠিকভাবে বিতরণ হয়েছে দাবি জেলা প্রশাসকের। এই শীতের তীব্রতা মোকাবেলা করার জন্য পূর্ব থেকে আমাদের প্রস্তুতি ছিল এবং কার্যক্রম এখনো চলমান আছে। এবং আরও 3,000 কম্বল আমাদেরকে দেওয়া হবে এবং ইতিমধ্যে আমাদের কাছে 35 লক্ষ টাকাও আছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আমনের বাম্পার ফলনে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর কৃষকরা। কৃষি অফিস বলছে, এবার প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় কাঙ্ক্ষিত ফলন মিলেছে। তবে সরকার কর্তৃক ফসলের দাম নির্ধারণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষকরা। প্রণোদনা না পেয়েও হতাশ অনেকে। কাস্তের প্রতিটানে কাটা হচ্ছে পাকা ধান। ক্লান্তি থাকলেও সবার মুখেই তৃপ্তির হাসি। আমনের বাম্পার ফলনে গ্রাম জুড়ে খুশির আমেজ। পটুয়াখালীর 8টি উপজেলায় একই চিত্র। ধান মারাই শেষে বাড়িতে নিয়ে সেদ্ধ করার পর উঠানে শুকাচ্ছেন নারীরা। মৌসুমের শুরুতে ফসলের ক্ষেতে মাজরা পোকার আক্রমণ নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ফলনে বেশ খুশি সবাই। তবে সরকারের নির্ধারিত দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। আক্ষেপ রয়েছে প্রণোদনা নিয়েও। 25 করা ভর্তি আমরা লইছি, 26 মন ধান হয়েছে। গেলবার সেই বছর ফলন ভালো। 2 কেনে জমি হয়েছি, 2 কেনে জমিতে হয়তো দেখা গেছে গড়ে আমার এভারেজ হয়তো দেখা গেছে 1.5 থেকে 200 মন ধান আসছে। মোটামুটি ভালোই। আর গেলবার জায়গাছি 5 এবার 9 উপজেলা কৃষি অফিসার জানান, সরকারি প্রণোদনা দেয়া হয়েছে শুধুমাত্র প্রান্তিক কৃষকদের। তাদের কি দিতে, যারা ক্ষুদ্র প্রান্তিক কৃষক, যেখানে এরকম প্রকার ভেদে কৃষক পাওয়া যাবে না, তখন আমরা বড় কৃষকদেরও মাছ দিতে হবে। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানান, সরকার কর্তৃক নির্ধারিত করায় ধানের ন্যায্য মূল্য পাবেন কৃষকরা। বর্তমানে খাদ্য অধিদপ্তর 38 টাকা কেজিতে ধান সংগ্রহ করছেন এবং 50 টাকা কেজিতে চাউল সংগ্রহ চলতেছে। এতে করে আমরা আশা করি কৃষকরা ধানের এবং চাউলের ন্যায্য মূল্য পাবেন। চলতি মৌসুমে জেলায় 1,89,083 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।